Hello everyone, I am Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I have cleared my NEET 2022 with All India rank 594 underscore 685. So today we will be discussing about chapter number 7, structural organization in animals. অর্থাৎ প্রাণী রাজ্যের মধ্যে যতগুলো জীব রয়েছে বা প্রাণী জগতের মধ্যে যে সমস্ত জীবেরা রয়েছে সেই সমস্ত জীবগুলির মধ্যে কিভাবে তাদের মধ্যে বিভিন্ন অঙ্গ ও প্রত্যঙ্গগুলি কিভাবে সজ্জিত এবং তাদের সংগঠনের যে আমরা দেখেছিলাম যে বিভিন্ন প্রাণীতে বিভিন্ন ভাবে কোষগুলি সংগঠনের স্তর বিভিন্ন হতে পারে সেটা কোষীয় লেভেলের সংগঠনের স্তর বা কলা স্তরের বা হতে পারে অঙ্গ বা অঙ্গতন্ত্র। কিন্তু প্রত্যেকটাতে আমরা জানি যে কিছু না কিছু সংস্থান রয়েছে এবং এই স্পেসিফিক ক্ষেত্রে আমরা এখানে অর্গানাইজেশন দেখছি, অর্থাৎ আমরা এখানে স্পেসিফিক্যালি গঠনগত অঙ্গসংস্থান দেখবো। অর্থাৎ যদি আমি কোনো একটা প্রাণীকে গঠনগত ভাবে সেটাকে ব্যাখ্যা করতে যাই তাহলে যে সমস্ত অঙ্গসংস্থান আমাকে ব্যাখ্যা করতে হবে, তাই তো। তো এবার আমরা অলরেডি বিভিন্ন রকমের জীবের সম্বন্ধে জেনেছি যেগুলো প্রাণী জগতের মধ্যে অবস্থান করে, যেমন সেগুলো হতে পারে এককোষী বা সেগুলো হতে পারে বহুকোষী, তাই তো। এবার যে সমস্ত প্রাণীরা এককোষী তাদের ক্ষেত্রে আমরা জানি একটি মাত্র কোষই রয়েছে যেটি আহ কোষের সমস্ত মৌলিক কার্যসমূহ, যেমন সেটা হতে পারে ডাইজেশন বা পরিপাক, রেসপিরেশন বা শ্বসন, রিপ্রোডাকশন বা জনন, এই সমস্ত কিছু একটি মাত্র কোষের মাধ্যমে হয় কোন ক্ষেত্রে? এককোষী প্রাণীদের ক্ষেত্রে। কিন্তু যখন আমি সেম জিনিসটা দেখবো একটা মাল্টি সেলুলার বা বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে, তো সেখানে এখানে একটা কমপ্লেক্স বডি, অর্থাৎ এখানে একটা জটিল দেহ গঠন দেখতে পাওয়া যায়, তাই তো। সেম বেসিক ফাংশন আর ক্যারিড আউট বাই ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমালস। এবং আমরা যদি এখানে দেখি যে এখানে কি রয়েছে, যে এখানে মাল্টিসেলুলার অর্গানিজম বা বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে একটা মৌলিক কার্য সময় সেটা একটা গ্রুপ অফ সেল, অর্থাৎ একটা কোষ নয় বরং কোষের কিছু গুচ্ছ মিলে সেই কাজটাকে বা সেই কার্যটা সমন্বয় করে। যেমন আমি যদি সেম এক্সাম্পল নিই, যেমন পরিপাক পরিপাক একটা মাত্র কোষ করছে না বরং কোষের একটা গুচ্ছ, তাই তো। কিছু কোষ গুচ্ছ মিলে অ্যাসপিরেশন, কিছু কোষ গুচ্ছ মিলে ডাইজেশন, কেউ জননে সাহায্য করছে কিছুটা মিলে, তাই তো। কিছুটা শ্বসনে, কিছুটা পরিপাকে সাহায্য করে। তো এরকমই একটা সিম্পল, এরকমই একটা সরল গঠন প্রাণী, সরল প্রাণী আমি যদি দেখি, যেমন মনে করো হাইড্রা, তাই তো। আমরা জানি হাইড্রা হচ্ছে কোন পর্বের মধ্যে আসে, হাইড্রা আসছে সিলেন্ট্রার বা নিডেরিয়া, তাই তো। তো এদের ক্ষেত্রে আমরা জানি কোন লেভেল অর্গানাইজেশন দেখা যায়, সেটা হচ্ছে টিস্যু লেভেল অর্গানাইজেশন, তাই তো। কলা স্তরীয় সংগঠন দেখা যায়। অর্থাৎ এখানে কিছু কোষেরা একসঙ্গে সমন্বিত হয়ে একটা স্পেসিফিক কাজ, তাই তার স্পেসিফিক ফাংশন, নির্দিষ্ট কার্য করতে সক্ষম। তো এই যে কিছু কোষ গুচ্ছ মেলে একই টাইপে কাজ করছে, সেগুলোকে একসঙ্গে আমরা কলা বলেছিলাম। তো এই হাইড্রাতে আমি যদি লক্ষ্য করে দেখি, তো হাইড্রাতে এরকম ডিফারেন্ট টাইপ অফ সেল রয়েছে, তাই তো। এবং এদের নাম্বারটা অনেক বেশি, তাই তো। এখানে একটা বা দুটি সেল নয় বরং থাউজেন্ডস এই নাম্বারটা চলে যায় কোষের সংখ্যা। সেরকমই আমরা যদি হিউম্যান বডিতে দেখি, আমাদের মানব শরীরে, তো মানব শরীরে এই সংখ্যাটা প্রায় কোটিতে চলে যাবে, তাই তো, মিলিয়ন্স। এবং কিভাবে তাহলে এই কোষগুলো একটা দেহের মধ্যে একসঙ্গে কাজ করতে সক্ষম, আমরা সেটাই এই চ্যাপ্টার সম্বন্ধে জানবো, ঠিক আছে। অ্যাজ ইউ হ্যাভ অলরেডি লার্ন, এবং যদি আমি একটু ভালো করে দেখি, তোমরা এখনো অব্দি আগের ক্লাসগুলোতে বহুকোষী প্রাণীদের আন্তঃকোষীয় যে, আমরা জানি বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে সিমিলার টাইপের, তাই তো, একই রকমের সেল গুচ্ছ, মানে কোষ গুচ্ছরা মিলে একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম। এবার এই যে সংগঠনটা আমি অলরেডি তোমাদের টিস্যু সম্বন্ধে বলেছি, যে যখন একের বেশি কোষেরা একসঙ্গে সমন্বিত হয়ে একটা একই রকমের কাজ, তাই তো, একই রকমের কার্য করতে সক্ষম হয়, এবং এই কোষগুলির মধ্যে নিজেদের মধ্যে যদি সিমিলারিটি থাকে, এরকম না আলাদা আলাদা কোষ,
এদের মধ্যেও কিছু এদের মধ্যে কিছু কি দেখা যাবে, এদের মধ্যে কিছু। সো হোয়াট ইজ দ্য টিস্যু বা কলা কি? কলা হচ্ছে যে একের বেশি কোষ, তাই তো, একই রকমের কোষরা যখন একগুচ্ছ হয়ে একটা স্পেসিফিক কোন নির্দিষ্ট কোনো কার্য সম্পাদন করে, সেই সমস্ত কোষগুচ্ছকে একসঙ্গে বলা হয় কলা, তাই তো। এবার তোমরা এখানে কিছু জিনিস যদি লক্ষ্য করে দেখো, যে আমাদের এত কমপ্লেক্স, যত জটিল থেকে জটিল তম প্রাণীদের যদি দেখি, সব প্রাণীদের ক্ষেত্রে এরকম নয় যে ওদের অনেক বেশি কলা রয়েছে। নির্দিষ্ট টোটাল 4টে কলাই রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রাণী, যত জটিলতম প্রাণী নিয়ে নিয়ে আমি শুধু যদি করি, সেটা হতে পারে একদম জটিলতম, যদি আমাদের মানব শরীরের কথা বলি, বা একদম সিম্পল কোন একটা প্রাণী যদি নিয়ে থাকি আমি, সেটা হতে পারে যাদের ক্ষেত্রে অর্গান সিস্টেম এসছে, যেমন প্লাটিহেলমিনথেস, অ্যাসেলেমিনথেস, তাই তো। তো সবার ক্ষেত্রেই কিছু নির্দিষ্ট রকমের কলাই দেখা যায়, এবং সেই কলাগুলি টোটাল 4 প্রকৃতির, ঠিক আছে। টোটাল 4 বেসিক টাইপস অফ টিস্যুস আর প্রেজেন্ট। এবং এর মধ্যে এই সমস্ত কলাগুলো একটা নির্দিষ্ট অনুপাতে, যেমন মনে করো আমি যদি একটা এক্সাম্পল নিই, ঠিক আছে, একটা এক্সাম্পল হচ্ছে, আমি পাকস্থলী নিলাম, স্টমাক, তাই তো। তো এই পাকস্থলীর মধ্যে যে কোনো অর্গান তুমি নিয়ে নাও, যেমন স্টমাক, পাকস্থলী হয়ে গেল, ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, সবার ক্ষেত্রেই এই সমস্ত কলাগুলি নির্দিষ্ট একটা অনুপাত এবং বিন্যাসে সংগঠিত হয়। হতে পারে কোনোটাতে আহ একটি কলা বেশি রয়েছে, একটা কলা কম রয়েছে, প্রপোর্শনাল রয়েছে, 30%, ঠিক আছে। তো একটা নির্দিষ্ট প্যাটার্ন বা বিন্যাস এবং তার সঙ্গে একটা অনুপাত, এরা প্রপোর্শনাল প্যাটার্ন ইজ মেনটেন বিভিন্ন অঙ্গ তৈরি করতে। আমরা জানি যে কোষটা মিলে কলা তৈরি করে, কলা থেকে অঙ্গ, ঠিক আছে। এবার যখন এক দুই বা দুইয়ের বেশি অঙ্গ একটা নির্দিষ্ট রকমের কার্যকে সম্পাদন করে, যেমন সেটা কিভাবে হতে পারে, সেটা হতে পারে কোন রকম ভৌত বা রাসায়নিক নিঃশ্রের মাধ্যমে। যেমন কিছু প্রাণী রয়েছে, এক্সাম্পল আমি যদি নিই, পরিপাক নালীর কথাই যদি বলি, তো কিছু প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে আমি দেখবো আহ শুধুমাত্র একটা পরিপাক নালী রয়েছে। যেমন প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইনকমপ্লিট একটা পরিপাক নালী পাওয়া যায়, যেখানে মুখছিদ্র এবং পায়ুছিদ্র সেম। কিন্তু অ্যাসালমেন্সিসের ক্ষেত্রে এটা কমপ্লিট হয়ে গেছিল, আলাদা মুখছিদ্র, আলাদা পায়ুছিদ্র পাওয়া গেছে। তো এদের মধ্যে যদি ভালো করে লক্ষ্য করে দেখি, তো পরিপাক নালীর মধ্যে শুধুমাত্র পাকস্থলী আসছে না, এখানে মুখ নামে একটি অঙ্গ আসছে, দেন পাকস্থলী, তাই তো, খাদ্যনালী, হতে পারে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পায়ুছিদ্র। তো এই যে দুই বা দুইয়ের বেশি অঙ্গ, দেখো এরা কিছু না কিছু ভাবে কেউ এনজাইম রিলিজ করছে, কোথাও হয়তো ভৌত ভাবে খাবার ভাঙা হয়, মানে রাসায়নিক বিক্রিয়া কোথাও হচ্ছে, কোথাও ভৌত ভাবে একে অপরের সঙ্গে যুক্ত, তাই তো। এই যে ভৌত বা রাসায়নিক মিথস্ক্রিয়ার মাধ্যমে এরা একই ধরনের কার্য সম্পাদন করছে, এই দুই বা দুইয়ের বেশি অঙ্গ, তখন এই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলি? অর্গান সিস্টেম বা অঙ্গতন্ত্র। এবং কিছু অঙ্গতন্ত্রের উদাহরণ একটা তন্ত্র আমি বলে দিলাম, সেটা হচ্ছে পাচন তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, শ্বসন তন্ত্র। এখানে কি রয়েছে? এখানে তোমার শ্বাসনালী রয়েছে, শ্বাসনালীর সঙ্গে ব্রঙ্কিওল, ব্রঙ্কা, তার সঙ্গে ফুসফুস, এরা সবাই যুক্ত, তাই তো না? তো এই যে এক দুইয়ের বেশি অর্গান, ঠিক আছে। তো এখানে একটা স্পেসিফিক জিনিস আমাদের খুব ফোকাস দিয়ে মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে কোষ হোক বা সেটা হোক কলা, তাই তো, কোষ, কলা, অঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, সবাই কি করে, একটা নিজেদের কার্য সমূহ গুলোকে বন্টন করে নেয়। এরা এমন ভাবে নিজেদের কার্যগুলোকে সম্পর্ক করে নেয় যে এদের মধ্যে শ্রম বিভাজন পরিলক্ষিত হয়। এবার হোয়াট ইজ শ্রম বিভাজন, সেটা বোঝার চেষ্টা করি। যে যেমন আমি যদি তোমাদের পাচন তন্ত্রের উদাহরণ দিয়ে থাকি, তো পাচন তন্ত্রে এরকম নয় যে প্রত্যেকটা অর্গান সেম কাজ করছে, সবাই আলাদা আলাদা ভাবে শ্রমের বিভাজন রয়েছে। তুমি আমি যদি একটা নির্দিষ্ট কোষকে, কলাকে নিয়ে নিই, তো সেই কলার মধ্যে একের বেশি কোষ থাকবে। এবার আমি দেখবো হয়তো কিছু কোষ কি করছে, কিছু কোষ প্রোটেকশন করছে, তার ভিতরে কোষগুলো কিছু করছে। তো আহ আবার অন্য একটা কলা রয়েছে, সেই কোনো কলা হয়তো আহ প্রোটেকশন করছে, কোনো কলা আমাকে কানেকশন করতে বা সংযুক্ত করতে সাহায্য করছে, কেউ হয়তো
কেউ যোগ করতে সাহায্য করছে, কেউ আমাকে রক্ষা করছে, আবার দেখবো কেউ হয়তো বিভিন্ন রকম স্নায়ুদের মাধ্যমে কানেকশন করতে সাহায্য করে। তো এই যে বিভিন্ন কলা, বিভিন্ন কোষ, এটা যখন একটা অঙ্গের মধ্যে বিভিন্ন কলা রয়েছে, প্রত্যেকটা কলা আলাদা আলাদা ফাংশন করছে, তো কিন্তু কিছু শ্রমের বিভাজন রয়েছে। আবার কলার মধ্যে যে দেখি প্রত্যেকটা কোষের মধ্যে শ্রম বিভাজন রয়েছে। এরকম না যে সবাই মিলে একই রকম কাজ করছে, সবাই মিলে একটা কার্য সম্পাদন করছে, তবে ওদের মধ্যে কিছু শ্রমের বিভাজন রয়েছে। হ্যাঁ, আমি এটা করব, কিছু কোষ, এই দুটি কোষ মিলে এদেরকে সাপোর্ট করবে, এই দুটো কোষ মিলে একে যদি এ খারাপ হয়ে যায় তাহলে একে রিপ্লেস করবে। এই যে সমস্ত কাজগুলো, এই যে শ্রমের বিভাজন, এইটা প্রত্যেকটা প্রাণীতেই দেখা যায়। ঠিক আছে? এবং এরাই হচ্ছে দায়ী কিসের জন্য? একটা প্রাণীকে সামগ্রিকভাবে বাঁচিয়ে রাখার জন্য। যদি এরকম হতো যে আমার শরীরে স্টোমাকও যা করছে, প্যানক্রিয়াস তাহলে কোনো একটা স্পেসিফিক ফাংশনকে, পাচন তন্ত্রটা কমপ্লিটই হতো না, তাই তো? তো প্রত্যেকটা অঙ্গের মধ্যে বিভিন্ন শ্রমের বিভাজন দেখা যায়, তেমনি অঙ্গতন্ত্রের মধ্যে শ্রম বিভাজন আছে। পাচন তন্ত্র আলাদা হচ্ছে, শ্বসন তন্ত্র আলাদা। এই জন্য আমাদের বডি এত বেশি ডেভেলপ, বা আমরা এত বেশি উন্নত, আমরা এত জটিলতম প্রাণী হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন রকম বেসিক কার্যাবলীকে ইজিলি করতে পারি। তো সেরকম একটা বেসিক অর্গানিজম নিয়ে নাও, তুমি সেটা গোলফি নিয়ে নাও বা চ্যাপ্টাকে নিয়ে নাও, তাদের ক্ষেত্রে আমরা যে দেখি তাদের মধ্যে যে কলা রয়েছে, তাদের মধ্যে যে অঙ্গগুলি রয়েছে, হয়তো তাদের অঙ্গতন্ত্র নেই, কিন্তু সেই অঙ্গগুলোর মধ্যে শ্রমের বিভাজন দেখতে পাওয়া যাবে। হয়তো একের সঙ্গে অপর অঙ্গটা কানেক্টেড না, তবে নেফ্রিডিয়া যে কাজগুলো করছে, নেফ্রিডিয়ার মধ্যে অবস্থিত প্রত্যেকটা কলার আলাদা আলাদা কাজ থাকবে, সে কলার মধ্যে উপস্থিত কোষগুলি আলাদা আলাদা শ্রম বিভাজন করে নেয় বলেই পুরো অর্গানিজমটা, পুরো প্রাণীটা সামগ্রিকভাবে বেঁচে থাকতে সক্ষম। ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে, আহ আমি বললাম যে আমরা জানি চার টাইপের কলা দেখা যায়। ঠিক আছে? এবার কলা সম্বন্ধে তো বুঝে গেলাম, কিন্তু হোয়াট অ্যাবাউট অর্গ্যান এন্ড অর্গান সিস্টেম? অর্থাৎ অঙ্গ বা অঙ্গতন্ত্র নিয়ে যদি আমি বলতে যাই, তো একটা জিনিস মনে রাখবে যে তোমরা আগের ক্লাসগুলিতে যত সমস্ত বেসিক টিস্যু বলেছো, তো চার টাইপের বেসিক টিস্যু বললাম, আমি টিস্যুগুলোর নামও বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে, প্রথম আসবে এপিথেলিয়াল টিস্যু, বা যেটাকে আমরা বলতে পারি আবরণী কলা। তাহলে আবরণী কলা মানে আবরণ করে রাখবে, তাই তো, প্রতিরক্ষায় কাজ হতে। নেক্সট হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা। যোগ কলার কাজ কি হয়? তাহলে একের বেশি অঙ্গকে যোগ করা, তাই তো, কানেক্ট করা। দেন 3 নম্বর স্নায়ু কলা, বা যেটাকে বলতে পারি নার্ভাস সিস্টেম, নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যু বা হচ্ছে স্নায়ু কলা। এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে মাস্কুলার টিস্যু বা পেশি কলা। এই টোটাল চারটে টাইপেরই কলা রয়েছে। যত অঙ্গ তুমি তুলে নাও যে কোনো অর্গানিজমে, এই চারটে বেসিক টাইপেরই কলা দেখতে পাওয়া যাবে। হয়তো কোনোটাতে একটা কলা বেশি রয়েছে, কোনোটাতে একটি কলা কম রয়েছে। তো বিভিন্ন সংগঠনের এই যে প্রপোর্শনটা বা বিন্যাস এবং অনুপাতটা আলাদা আলাদা হবে, তবে এই চারটে বেসিক টাইপেরই কলা পাওয়া যায়। ঠিক আছে? এবার আমরা দেখেছি যে আহ, এই বেসিক চারটে টাইপের কলা মিলেই বিভিন্ন প্যাটার্নে বা বিভিন্ন বিন্যাসে এবং অনুপাতে সজ্জিত হয়ে এরা অঙ্গ গঠন করে, তাই তো? তো এবার আমরা বলো যে একের বেশি অর্গান গুলো আবার মিলে, একের বেশি অঙ্গ মিলে আবার কি করছে? একটা অঙ্গতন্ত্র তৈরি করছে, তাই তো, বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে। এবার এই যে অর্গানাইজেশনটা বা এই যে সংগঠনটা, এটা কেন জরুরি? এটা কারণ এতে আমরা দেখেছি এফিসিয়েন্সি বা কোষের কার্যকারিতা আরো বৃদ্ধি পায়, এবং একটা উন্নত সময় দেখো কোঅর্ডিনেশন বা সমন্বয় চলে আসে। অ্যাক্টিভিটিস অফ মিলিয়ন অফ অর্গানিজম, একটা অর্গানিজমে যদি কোটি কোটি কোষ রয়েছে, প্রত্যেকটা কোষের মধ্যে একটা সমন্বয় চলে আসে। তো এরকম তো না, যদি আলাদা আলাদা ভাবে কাজ করতো তাহলে হয়তো অ্যাজ আ হোল তো পুরো প্রাণীটা বেঁচে থাকতে পারতোই না। কিন্তু যখন এদের মধ্যে শ্রমের বিন্যাস দেখা যায়, আলাদা আলাদা অঙ্গগুলি, আলাদা আলাদা অঙ্গতন্ত্রগুলির মধ্যে যখন এরা নির্দিষ্ট কাজ করে, তখন এদের মধ্যে কিছু সমন্বয় চলে আসে। যেমন আমরা যে দেখি আমাদের পুরো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র, আমাদের পাচন তন্ত্র, এগুলো নয় যে আনকন্ট্রোল, এগুলোকে নার্ভাস সিস্টেম বা হরমোনাল সিস্টেম, তাই তো, তাদের মাধ্যমে আবার সেগুলোকে কন্ট্রোল করা হয়, তাই তো। তো একটা সমন্বয় চলে আসে, এর ফলে কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে? তো আমাদের শরীরে উপস্থিত প্রত্যেকটা অর্গান এই চারটে টাইপের কলার মধ্যে যে কোনো এক বা একের বেশি কলা দিয়েই সমন্বিত হবে। এই চারটে কলাই রয়েছে বেসিক।
ঠিক আছে। ফর এক্সাম্পল যেমন যদি আমি উদাহরণ দিই, একটা হৃৎপিণ্ডকে তুলে নাও। তো হৃৎপিণ্ডতে চারটে বেসিক টাইপের টিস্যুই পাওয়া যায়। কি কি? এপিথেলিয়া অর্থাৎ আবরণী কলা যেটা বললাম, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। ঠিক আছে। এবার আমরা আরো কিছু আহ সচরাচর যদি ভালো করে দেখি, তো আমরা এটাও দেখে থাকি যে অনেক অঙ্গ বা অঙ্গতন্ত্র রয়েছে যেগুলো জটিলতার একটা ডিসসার্নেবল ট্রেন্ড, অর্থাৎ একটা কি বলবো, আহ জটিলতা একটা আপাত মানে প্রবণতা দেখায়। কেমন কেমন যে এদের মধ্যে একটা ট্রেন্ড আছে, বা এই যে আমি যে প্রবণতাটা দেখতে পাচ্ছি, এটা কোত্থেকে আসে? তুমি বলতে পারো যে এটা বিবর্তনের কারণে বা ইভলিউশনের কারণেই এই প্রবণতাটা চলে এসেছে। কিভাবে? তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে আমরা বলেছিলাম প্রথমে কিভাবে একটা ইনকমপ্লিট বা অসম্পূর্ণ পরিপাক নালী, তারপর সেখান থেকে সম্পূর্ণ পরিপাক নালী, সম্পূর্ণর মধ্যে হয়তো একদম প্রথমে সিম্পল সরলতম এসেছিল, তারপর সেখান থেকে জটিলতা চলে এসে, এই যে দেখছো স্টেপে স্টেপে কিন্তু আমরা যদি দেখি এটা বিবর্তনের কারণে এই প্রবণতাটা সৃষ্টি হয়েছে সরল থেকে জটিলের দিকে। ঠিক আছে। এবার আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি সাধারণত প্রাণীদের কি দেখবো? অঙ্গ সংস্থান এবং শারীর অবস্থান। তবে এটাও মনে রাখতে হবে যে বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন মাইক্রোবসদের ক্ষেত্রে, অর্থাৎ এমন কিছু কিছু অণুজীব বা উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে এই অঙ্গ সংস্থান যে বলি, যেটা আমরা মরফোলজি হিসেবে বুঝি, সেটাই কিন্তু ওদের অ্যাপিয়ারেন্স। যেমন উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি, তা উদ্ভিদের ক্ষেত্রে আমি যখন বলছি যে রুট, স্টেম, তাই তো, লিফ মানে হচ্ছে কলা, কাণ্ড, মূল, পাতা, তো এগুলো বাইরে থেকে যেটা আমি ডিসক্রাইব করছি সেটাই কিন্তু ওর বাহ্যিক, তাই তো, বাহ্যিক যেটা আহ রূপ সেটাই হচ্ছে ওর অঙ্গ সংস্থান। না, আমাদের ক্ষেত্রে ওরকম নয়। আমরা বাইরে থেকে কি দেখতে পাচ্ছি? বাইরে থেকে একটা বডি দেখতে পাচ্ছি, ভিতরে আবার দেখবো হয়তো এখানে কি রয়েছে, ফুসফুস রয়েছে, এখানে হৃৎপিণ্ড রয়েছে, তাই তো। তো আমাদের ক্ষেত্রে আলাদা, বাট ইন কেস অফ এনি মাইক্রো বা অনেক অণুজীবের উদ্ভিদের ক্ষেত্রে এটা একই টাইপের হয়ে যায়। ঠিক আছে। এবার সেক্ষেত্রে অ্যানাটমি, প্রাণীদের অভ্যন্তরীণ অঙ্গ সংস্থার অধ্যয়নটা চলে আসে। ঠিক আছে। যেটা আমরা কি করি, মরফোলজি অফ ইন্টারনাল অর্গান, অ্যানাটমির মাধ্যমে, তাই তো, আমরা তখন সেটাকে ডিসকাস করে থাকি। ওকে। এবার এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি মরফোলজি অ্যান্ড অ্যানাটমি এই সম্পর্কে আমরা শুধুমাত্র আভ্যন্তরীণ বাহ্যিক নয়, বাহ্যিকের সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ গঠনও দেখবো। সেটা হচ্ছে ফ্রগের, যেটা ভার্টিব্রেট রিপ্রেজেন্ট করছে। ভার্টিব্রেট কোন পর্বের মধ্যে আসছে? আমরা জানি এটা কর্ডাটা পর্বের মধ্যে আসছে, এবং ভার্টিব্রেট ছিল কি, এটা উপপর্ব, তাই তো। তো এখানে ফ্রগ বা ব্যাঙের মাধ্যমে স্পেসিফিক্যালি যেমন অ্যাম্ফিবিয়া প্রাণীটাকে দেখছি, তাই তো, অ্যাম্ফিবিয়া উভচর, তাই তো। উভচরের সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে ভার্টিব্রেটের ফিচার গুলো পাবো, তাই তো, মেরুদণ্ডী প্রাণীদের ফিচার গুলো পাবো। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এর মধ্যে কর্ডাটার ফিচার গুলো কর্ডাটা পর্বের মধ্যে আসছে, এবং অবশ্যই প্রাণীর তো পাবেই, কারণ প্রাণী রাজ্যের মধ্যেই অন্তর্ভুক্ত। তো ব্যাঙের আমরা এখানে অভ্যন্তরীণ এবং তার সঙ্গে সঙ্গে কিছু বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করবো। ঠিক আছে। যেমন ব্যাঙের প্রথম যদি একদম বেসিক কথা বলি, তো ব্যাঙ হচ্ছে, এদের বসবাস কোথায়? আমরা জানি এদের নাম হচ্ছে উভচর। কিন্তু উভচর কেন বলছি? কারণ এরা দু জায়গায় অবস্থান করে, অর্থাৎ একই সঙ্গে যেমন এরা জলেও পাওয়া যায় এদেরকে, তেমনি এদেরকে স্থলেও পাওয়া যায়, তাই তো। এবার কেন এই কথা আমাদের মাথায় আসবে? তো দেখো, উভচরের একটা ফিচার দেখা যায়, সেটা কি, যে উভচর প্রাণীরা, মানে উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, ব্যাঙ। ব্যাঙ যেমন তোমাকে স্থলে পাবে, তেমনি তুমি স্বাদু জলেও পাবে। ঠিক আছে। এবং এরা কোন শ্রেণীর মধ্যে আসে? সেটা হচ্ছে উভচর শ্রেণী, অ্যামফিবিয়া অফ ফাইলাম কর্ডাটা, পর্ব কর্ডাটা, এবং উপপর্ব ভার্টিব্রেট বা মেরুদণ্ডী। দ্য মোস্ট কমন স্পিসিস অফ ফ্রগ ফাউন্ড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় যে কমন টাইপের ব্যাংকটা পাওয়া যায় সেটা হচ্ছে রানা টাইগ্রিনা। ঠিক আছে। রানা টাইগ্রিনা। ওকে। এবং আহ, একটা জিনিস দেখবে, আমরা বলেছিলাম যখন আমি তোমাদেরকে মেরুদণ্ডী নিয়ে আমরা যখন ডিসকাস করেছি, মেরুদণ্ডী প্রাণীগুলি, তো সেগুলির মধ্যে আমরা দেখেছিলাম আপ টু এভিস, মানে পক্ষী যাতে আগে যতগুলি ছিল, সরীসৃপ, উভচর, মাছ, তাই তো, সবার ক্ষেত্রে এরা নিজেদের শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারেন, তাই তো। বাইরের যেটা তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রা এদের শরীরের মধ্যে চলে আসে। এরা নিজেদের তাপমাত্রাকে কন্ট্রোল করতে অক্ষম। তো এই সমস্ত প্রাণীগুলি সাধারণত কি হয়, কোল্ড ব্লাডেড, তাই তো, বা বলতে পারো শীতল রক্তের, বা পয়কিলোথার্মিক, এটাকে বাংলায় বলা হয়, লিখে বলছি, যেগুলি নিজেদের শরীরের তাপমাত্রা কন্ট্রোল করতে পারে, হট ব্লাডেড অ্যানিমাল যেগুলো, যেমন হচ্ছে ম্যামালস বা বার্ডস, তাই তো, এদেরকে বলা হয়
সরি, এদেরকে বলা হয় উষ্ণ শোণিত। আর যারা এটা করতে অক্ষম তাদেরকে বলা হয় অনুষ্ণ শোণিত বা কোল্ড ব্লাডেড কোয়াকিলোথামস। ঠিক আছে। এবার তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো যে এরা নিজেদের শরীরের রঙের পরিবর্তনটাও করতে পারে। যেমন তুমি যখন দেখবে এরা ঘাসের মধ্যে রয়েছে, তখন হয়তো এরা যখন মনে করো একদম ঘাস বা খুবই তৃণ অঞ্চল রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো দেখবো যে ব্যাঙেরা নিজেদের রংটাও একটু একটু পরিবর্তন করছে ঘাসের সঙ্গে ম্যাচ করার জন্য। তো এদের এই অ্যাবিলিটিটাও রয়েছে, দে ক্যান চেঞ্জ দেয়ার কালার্স, ক্যামোফ্ল্যাগ যেটাকে বলা হয়। ঠিক আছে। এবার মানে এই বর্ণ পরিবর্তনের ক্ষমতার কারণে এরা অনেক শত্রুদের হাত থেকে নিজেদেরকে লুকিয়ে রাখতে সক্ষম। এটা কেন বলি ক্যামোফ্ল্যাগ, তাই তো? এই সক্ষমতাটাকে বলা হয় ক্যামোফ্ল্যাগ। তাহলে দুটো প্রপার্টি এখন অব্দি পেলাম। নেক্সট কি, যে এদের এই যে প্রোটেক্টিভ করা, এই যে আত্মরক্ষার্থে যে বর্ণ পরিবর্তন করে, তাই তো? বর্ণ পরিবর্তন করা এই ঘটনাটাকে আমরা বলি মিমিক্রি। ঠিক আছে, আত্মরক্ষার্থে যখন বর্ণ পরিবর্তন করে সেই ঘটনাটাকে বলা হয় মিমিক্রি। এবার হয়তো তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো যে যখন খুব বেশি তাপ হয়, যেমন খুব বেশি হিট, একদম গভীর যেটাকে বলে একদম চরম গ্রীষ্মের সময় বা একদম শীতের সময় যদি লক্ষ্য করে দেখি, খুব বেশি শীত বা খুব বেশি তাপের সময় এরা নিজেদেরকে রক্ষা করার জন্য এরা অনেকটা ঠিক কোথাও একটা শেল্টার খুঁজে, কোথাও সুড়ঙ্গে গিয়ে আশ্রয় নিয়ে নেয়, গভীর সুড়ঙ্গে। ঠিক আছে, এই সমস্ত থেকে বাঁচার জন্য। তো এই ঘটনাটাকে বলা হয় সামার স্লিপ বা গ্রীষ্ম ঘুম। যদি এটা গ্রীষ্মের সময় হয় তাহলে গ্রীষ্ম ঘুম, ইংলিশে বলে অ্যাক্টিভেশন। এবং উইন্টার স্লিপ বা যেটাকে হাইবারনেশন আমরা বলি, শীত ঘুম, তাই তো? শীত ঘুম। তো এই অত্যাধিক শৈত্য বা অত্যাধিক গরম গ্রীষ্মের সময় এরা নিজেদের শরীরের রক্ষার্থে আর নিজেদেরকে বাঁচানোর জন্য কি করে, গভীর সুড়ঙ্গের মধ্যে আশ্রয় নেয়। এই ঘটনাটাকে ইন কেস অফ যখন এরা তাপের হাত থেকে রক্ষা নেয়, তখন সেই ঘটনাটাকে বলা হয় গ্রীষ্ম ঘুম বা অ্যাক্টিভেশন। এবং শীতকালে এটাকে বলা হয় শীত ঘুম বা হাইবারনেশন। ঠিক আছে, এটা প্রায় প্রত্যেকটা ব্যাঙের মধ্যেই দেখা যায়। ঠিক আছে, তো স্পেসিফিক্যালি আমরা এই চ্যাপ্টার ডিসকাস করছি ইন্ডিয়ান ফ্রগ, যেটা যেটা হচ্ছে রানা টাইগ্রিনা, তার ক্ষেত্রেও এই ফিচারটি দেখা যায়। এবার মরফোলজি বা অঙ্গ সংস্থান নিয়ে যদি বলি, তো কখনো যদি কোনো ভুল ভাবে বা কোনো ভাবে তোমাকে টাচ করেছো কখনো কোনোটা ব্যাঙের, তো বা ভুল করে যদি পা লেগে যায় কিছুটা, দেখবে যে ফ্রগের যে স্কিনটা হয়, এই যে ত্বকটা রয়েছে না, এই ত্বকটা কিন্তু একদম কঠিন, আমাদের ঠিক কঠিন টাইপের নয়। এদের ত্বকটা যদি লক্ষ্য করে দেখি, এদের ত্বকটা একটু আলাদা রকম। কিরকম, যে এদের স্কিনটা অনেকটা ঠিক মসৃণ টাইপের। ঠিক আছে, অনেক খুব বেশি স্মুথ এবং তার সঙ্গে একটু স্লিপারি টাইপের এবং পিচ্ছিল প্রকৃতির। ঠিক আছে, মসৃণ এবং তার সঙ্গে একটু স্লিপারি বা পিচ্ছিল। এবার এটা কেন হয়? কারণ এদের শরীরে ত্বকের মধ্যে মিউকাস থাকে। মিউকাসের প্রেজেন্সের জন্য, মিউকাস বা যেটাকে বলা হয় শ্লেষ্মা, তো বাংলায় শ্লেষ্মা বলে, তো শ্লেষ্মা বা মিউকাসের প্রেজেন্সের কারণে এটা কি হয়, এদের শরীর ত্বকটা যদি লক্ষ্য করে দেখি, এদের ত্বকটা খুব বেশি মসৃণ এবং পিচ্ছিল প্রকৃতির হয়। তো হাত দিলে পিছলে চলে যায়, তাই তো? পিছলে যায়, এটাই। এবার তাই এদের ত্বকটা সবসময় কি থাকে, ময়েস্ট কন্ডিশনে, বা ত্বক সবসময় স্যাঁতস্যাঁতে পরিবেশন অবস্থায় থাকে, তাই তো? এবার যদি এদের পৃষ্ঠদেশে আমরা লক্ষ্য করে থাকি, তাহলে এদের শরীরের যে পৃষ্ঠদেশের রংটা রয়েছে সেটা অনেকটা অলিভ গ্রিন প্রকৃতির হয়। সেই রংটা যদি ভালো করে দেখি, সেই রংটা কিন্তু একদম সবুজ নয়, বরং জলপাই সবুজ বর্ণের হয়। এবং তার সঙ্গে কিছু ডার্ক ইররেগুলার স্পটস, তার সঙ্গে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে গাঢ় বিক্ষিপ্ত, তাই তো? কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বিন্দু বর্তমান, এখানে দেখো এরকম পুরো সবুজ, মনে করো পুরোটা সবুজ রেখে দিলাম, দেখাচ্ছি। আহ, জলপাইগুড়ি নয় এটা, বাট জলপাইগুড়ি রঙের মধ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত এরকম কিছু স্পট দেখতে পাওয়া যায়, বিক্ষিপ্ত কিছু গাঢ় বিক্ষিপ্ত বিন্দু কিছু পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে তো পৃষ্ঠদেশের গঠন, মানে পৃষ্ঠদেশের রঙটা। আবার দেহের যদি অঙ্কদেশটা দেখি বা ভেন্ট্রাল সাইডটা, তো সেটা একদম ইউনিফর্মলি পেল ইয়েলো। যদি এই জিনিস সাইডটা লক্ষ্য করতে থাকো, তো এই সাইডটা এদের অনেক খুব বেশি একদম ফিকে টাইপের, হ্যাঁ ফিকে হলুদ বর্ণের হয়, এরকম হবে। তোমরা কি জানো যে আহ ব্যাঙ কখনো জল পান করে না, কিন্তু তবুও এদের শরীরের মধ্যে জল চলে আসে। কিভাবে, যে আহ এদের যে ত্বক রয়েছে,
এই ত্বকের মাধ্যমে এরা জল শোষণ করে নিতে পারে। দ্যাটস ওয়াই এদের দরকার পড়ে না জল পান করার। ঠিক আছে, এবার মর্ফোলজি যেহেতু ব্যাখ্যা করছি, বাহ্যিক ভাবে বাহ্যিক রূপ থেকে দেখছি, তার বাহ্যিক রূপের মধ্যে আমাদের আরো যেগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে, সেগুলো হচ্ছে যে এদের বডিকে, তো এদের বডিকে কিছু দেহ, যদি পুরো দেহটাকে দেখি তো মস্তক, তাই তো, মস্তক এবং দেহকাণ্ডের মধ্যে বিভক্ত করা যায়। Okay? তো এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে এদের শরীরে ব্যাঙের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা উভচরের মধ্যেই প্রায় লেজ উপস্থিত, কিন্তু এই সমস্তদের ক্ষেত্রে এদের কোন রকম লেজ বা গ্রীবা পাওয়া যায় না, গ্রীবা বা লেজ অনুপস্থিত। ঠিক আছে, এবং অ্যাবাভ দ্য মাউথ, মুখের উপরে যদি লক্ষ্য করে দেখি, তো মুখের উপরের দিকে একজোড়া নাসারন্ধ্র দেখা যায়। তুমি যদি ভালো করে লক্ষ্য করে থাকো, তো এই যে মুখ রয়েছে, মুখের উপরের সাইডে তো এক জোড়া, ঠিক আছে, এ পেয়ার, একটা নয় কিন্তু এক জোড়া নস্ট্রিল বা নাসারন্ধ্র উপস্থিত। ঠিক আছে, নাক আমাদের যেমন রয়েছে না, এদের সেরকম নাসারন্ধ্র রয়েছে শুধু। ঠিক আছে, স্পেসিফিক কোনো নাকের মতো গঠন নেই, কিন্তু ফুটো রয়েছে দুটো, তো নাসারন্ধ্র উপস্থিত, দুটো রন্ধ্র উপস্থিত। ঠিক আছে, তাই কি বললাম যে দেহ দুটো ভাগে বিভক্ত, সেটা হচ্ছে মাথা আর কাণ্ড। এবং এদের কোন রকম, আমাদের যেমন শরীরের মধ্যে গলা বা জিভ রয়েছে, গলা বা যেটা গ্রীবা বলে, সেটা এদের অনুপস্থিত। ঠিক আছে, নেক বা টেল অ্যাবসেন্ট। এবং তার সঙ্গে মুখের উপরের অংশের দিকে এক জোড়া নাসারন্ধ্র পাওয়া যায়। এবার এদের যে চোখ রয়েছে, ঠিক আছে, ভালো করে যদি লক্ষ্য করি, তো এদের চোখ দুটো স্ফীত, মানে চোখ দুটো কেমন বেরিয়ে আসে, যেটা বলে না যে বাল্জ, আমাদের চোখ একটু ভিতরের দিকে থাকে, এদের চোখটা একটু স্ফীত ফুলে থাকে। অ্যান্ড ইট ইস কভার্ড বাই নিকটিটেটিং মেমব্রেন দ্যাট প্রোটেক্টস দেম হোয়াইল ইন ওয়াটার। যখন এরা জলের মধ্যে থাকে, তো জলের মধ্যে চোখের মধ্যে জল জমে যেতে পারে, তো সেটাকে রক্ষা করার জন্য একটি পর্দা থাকে, যেটা তৃতীয় পর্দা আমরা বলি, দ্যাটস কল্ড নিকটিটেটিং মেমব্রেন। আমরা জানি আমাদের শরীরেও এই নিকটিটেটিং মেমব্রেন আমাদের চোখের মধ্যেও কোণা দিকে পড়ে থাকে, এটা একটা ভেস্টিজিয়াল অর্গান, তাই তো, কিন্তু এদের ক্ষেত্রে এটা অ্যাক্ট করছে বিকজ, তাহলে এই যে একটা বিবর্তনের একটা লিঙ্ক পাওয়া যায় যে হ্যাঁ, কোনো না কোনো অ্যানসেস্টরে, আমাদের কোনো না কোনো অ্যানসেস্টরে এটা উপস্থিত ছিল। কোনো না কোনো উভচরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, নিকটেটিং মেমব্রেনের কাজ রয়েছে আমাদের শরীরে, যেহেতু আমরা জলের মধ্যে সেরকম যাই না, জলের মধ্যে বসবাস করি না, তাই নিকটেটিং মেমব্রেনটা ভেস্টিজিয়াল হয়ে গেছে। সেরকম উভচরদের ক্ষেত্রে এই চোখটা স্ফীত, এবং তার সঙ্গে নিকটেটিং মেমব্রেন রয়েছে বা নিকটেটিং পর্দা, যেটাকে তৃতীয় পর্দা বলা হয়। এই পর্দাটা কি করে, যখন এরা জলের মধ্যে অবস্থান করে তখন চোখগুলিকে রক্ষা করতে সক্ষম। ঠিক আছে, অন either side of eyes, চোখের যদি দুদিকে দেখি, চোখের দুদিকে মেমব্রেনাস টিম্প্যানাম, তাই তো, প্রতিটি চোখের উভয় পাশে উপস্থিত রয়েছে টিম্প্যানাম পর্দা দিয়ে, টিম্প্যানাম পর্দা রয়েছে, যার কাজ কি সাউন্ড সিগন্যাল বা শব্দ তরঙ্গ গুলিকে গ্রহণ করা। এখানে দেখতে পাচ্ছ টিম্প্যানাম এখানে। ঠিক আছে, দ্য ফোর লিম্স বা এদের যে অগ্রপথ এবং পশ্চাৎপদ, এরকম না যে অগ্রপথ কিছু মডিফাই হয়ে গেছে, এরকম না, অগ্রপথ এবং পশ্চাৎপদ দুটোই মিলেই এদেরকে সুইমিং বা সাঁতার, চলাচলে, দেন তার সঙ্গে সঙ্গে লাফাতে, লিপিং অ্যান্ড বারোইং অলসো, গর্ত খুঁড়তে, এরা আমরা বলেছিলাম শীত ঘুম বা গ্রীষ্ম ঘুমের সময় এরা গর্ত খুঁড়ে একদম সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে থাকে, তো সেই গর্ত খুঁড়তেও এরা সাহায্য করে এই পায়াগুলি। ঠিক আছে, এবং পশ্চাৎপদ যদি লক্ষ্য করে দেখি, তো পশ্চাৎপদের মধ্যে 5টা আঙ্গুল থাকে, 5 ডিজিটস, এবং সেগুলি লার্জার হয়, দে আর লার্জার, এরকম। ঠিক আছে, এবং তার সঙ্গে অনেক তুলনায় বড় এবং পেশিবহুল হয়ে থাকে। অন্যদিকে ফোরলিং গুলো বা অগ্রপদ গুলি দেখি, তো অগ্রপদের মধ্যে শুধুমাত্র 4টে আঙ্গুল দেখতে পাওয়া যায়, এবং সেগুলি তুলনামূলক ভাবে অনেকটা ছোট হয়ে থাকে। ঠিক আছে, তো পায়ে পিছনের পাটা একটু বেশি পেশিবহুল এবং বেশি বড় হয়ে থাকে, ভালো করে লক্ষ্য করে দেখো, এই পাটা একটু বেশি বড় লাগছে না? এবং এর মধ্যে 5টা আঙ্গুল রয়েছে, এটা 4টে আঙ্গুল, এবং এটা একটু ছোট টাইপের, তাই তো। এবার আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে পারো যে ফিট হ্যাভ ওয়েব ডিজিটস দ্যাট হেল্প ইন সুইমিং। এদের পায়ে যদি লক্ষ্য করো, তো অঙ্গ, যে আঙ্গুল রয়েছে তাদের মধ্যে লিপ্ত বা একে অপরের সাথে যুক্ত, এরকম না, আমাদের যেমন যে দেখি প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা, তাই তো, এরকম মানে প্রত্যেকটা আঙ্গুল আলাদা আলাদা, এদের এরকম, এদের তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এরকম কানেকশন রয়েছে, এরকম কানেকশন, এরকম ডিজিট রয়েছে, বাট ডিজিট গুলোর মধ্যে এরকম কানেকশন দেখতে পাচ্ছি। তো এই যে কানেকশন বলে লিপ্ত পদ।
এবং এই লিপ্ত পথের কারণেই এরা সাঁতারে সাহায্য পায়, তাই তো? অনেকটা ঠিক দেখছো এর কারণে এরা সাঁতারে বেশি সক্ষম ভাবে সাঁতার করতে সক্ষম, ঠিক আছে? এবার আরেকটা জিনিস দেখেছি যে হ্যাঁ, বাইরে থেকে আগে দেখা যাচ্ছে হ্যাঁ, ব্যাঙের ক্ষেত্রে সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দৃঢ়পদা লক্ষ্য করা যায়। তো পুরুষ ব্যাঙ এবং স্ত্রী ব্যাঙকে আমরা দেখে শনাক্ত করতে পারি। যেমন সেগুলো কি, যে পুং ব্যাঙ যেটা রয়েছে, পুরুষ ব্যাঙরা, পুরুষ ব্যাঙদের ক্ষেত্রে শনাক্তকারী বৈশিষ্ট্য হলো যে এদের দেহের মধ্যে শব্দ শব্দ উৎপাদনকারী শ্বরথলি পাওয়া যায়, তাই তো? এদের যে ভোকাল স্যাক গুলো রয়েছে সেগুলো শব্দ উৎপন্ন করতে সক্ষম। আমরা দেখি না শীতকালে যে সরি, অনেক সময় বৃষ্টির সময় আমরা ব্যাঙের ডাক শুনি, তাই তো? তো এই ব্যাঙের ডাক গুলো কারণে এই পুরুষ ব্যাঙদের মধ্যে কিছু ভোকাল স্যাক বা কিছু স্বরথলি রয়েছে যেগুলো শব্দ উৎপাদন করতে সক্ষম। এবং তার সঙ্গে সঙ্গে এদের আঠালো পট্টে একটা কপুলেটরি প্যাড রয়েছে, ঠিক আছে? অন দ্য ফার্স্ট ডিজিট অফ ফোলিম, অগ্রপদে যদি প্রথম আঙ্গুলটা দেখি, তো প্রথম আঙ্গুলের মধ্যে সঙ্গমকালে সহায়ক একটা প্যাড টাইপের, একটা পট্টি টাইপের থাকে, যেটাকে আমরা বলি কপুলেটরি প্যাড, ঠিক আছে? তাহলে ভোকাল স্যাক একটা হয়ে গেল, সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক, কপুলেটরি প্যাড, ঠিক আছে? এবং এই জিনিসগুলি স্ত্রী ব্যাঙের মধ্যে অনুপস্থিত, ঠিক আছে? তাহলে পুং ব্যাং আর স্ত্রী ব্যাংকে আমরা কিভাবে আলাদা করতে পারি? এক হচ্ছে শব্দ উৎপাদনকারী ভোকাল স্যাক, আর হচ্ছে আহ অগ্রপদের যে প্রথম আঙ্গুলটি রয়েছে তার মধ্যে উপস্থিত আঠালো পট্টি বা কপুলেটরি প্যাড, ঠিক আছে? নেক্সট, যদি শারীরস্থানিক গঠনের কথা বলি, আমরা এতক্ষণ আমরা কি কি দেখলাম? অঙ্গ সংস্থান দেখলাম, তাই তো? যে বাহ্যিক রূপ কিরকম আছে। তবে এবার আমি যদি ইন্টারনাল অর্গানস এর কথা বলি, অভ্যন্তরীণ গঠন কিরকম, সেটা হচ্ছে অ্যানাটমির মধ্যে আসবে। তো সেই শারীরস্থানিক গঠনের কথা যদি বলি, এখানে আমাদেরকে বিভিন্ন অর্গান যেগুলো রয়েছে, অর্গান সিস্টেম আমরা জানি, যেহেতু অ্যাম্ফিবিয়ান কোয়াড্রাটা সিস্টেম মধ্যে শুধু অবশ্যই এখানে আমরা অঙ্গতন্ত্র পাবো, অর্থাৎ একের বেশি অঙ্গ মিলে একটা স্পেসিফিক কার্য করতে সক্ষম হবে। তো এই যে অঙ্গতন্ত্রগুলি রয়েছে, এবং আমরা জানি এরা যেহেতু অনেকটা ডেভেলপ, তো বিভিন্ন অঙ্গতন্ত্রে পাবো। শুধুমাত্র পাচন তন্ত্র নয়, পাচন তন্ত্রের সঙ্গে শ্বসন তন্ত্র, তার সঙ্গে আহ স্নায়ুতন্ত্র, তাই তো? বিভিন্ন অর্গান সিস্টেম, বিভিন্ন অঙ্গতন্ত্র রয়েছে, যেমন পাচনতন্ত্র, যেমন সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, ঠিক আছে? এবং প্রত্যেকটির মধ্যে একের বেশি অঙ্গ নিয়ে এরা তৈরি, এবং একটা ওয়েল ডেভেলপড স্ট্রাকচার, এবং এদের কিছু নির্দিষ্ট কার্য করতে এরা সক্ষম, ঠিক আছে? এবার ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক তন্ত্রের যদি কথা বলি, তো পৌষ্টিক তন্ত্রের মধ্যে পৌষ্টিক নালী এবং তার সঙ্গে পৌষ্টিক পাচক, বলতে পারো পাচক গ্রন্থি। অর্থাৎ এদের ক্ষেত্রে কিরকম, আমাদের যেরকম সেরকমই একটা পাচন নালী রয়েছে, ঠিক আছে? তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু গ্ল্যান্ড বা কিছু গ্রন্থি রয়েছে যেগুলো পাচনে সাহায্য করে, ঠিক আছে? এই দুটো মিলে পুরো আহ পুষ্টিতন্ত্রটাকে গঠন করে। এবার আমরা জানি যে ব্যাঙেরা আহ এদের এলিমেন্টারি ক্যানালটা শর্ট, এদের যদি পাচন নালীটা দেখি, পাচন নালীটা ছোট পাচক নালী। ভালো করে লক্ষ্য করো, এই পাচন নালীটা আলাদাভাবে দেখানো হয়েছে এখানে। এটা হচ্ছে ইসোফেগাস, লিভার, স্টমাক, ইন্টেস্টাইন, রেকটাম এন্ড ক্লোয়াকাল ট্রাক্ট, ঠিক আছে? ঠিক আছে, তার সঙ্গে লিভার দেখতে পাচ্ছি আমরা এখানে। এবার দেখো, তো এদের পাচন নালীটা ছোট হয়, অবশ্যই ব্যাঙের ক্ষেত্রে ছোটই হবে। তো এবার তার সঙ্গে কিন্তু যেহেতু এরা মাংসাশী, এবার মাংসাশী হওয়ার কারণে কি হয়, এদের লেংথ অফ ইন্টেস্টাইন ইজ হিউজ। তো এদের যে ইন্টেস্টাইন বা এদের যে তুমি বলতে পারো যে অন্ত্রগুলো রয়েছে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত যে অন্ত্র, অন্ত্রের দৈর্ঘ্যটা অনেক ছোট। এবার অন্ত্রের দৈর্ঘ্য যদি ছোট হয় যেটা অটোমেটিকলি পাচন নালীটা খুবই ছোট হয়, ঠিক আছে? দৈর্ঘ্যটা কম, ঠিক আছে? লেন্থটা কম পাচন নালী। এবার পাচন নালীর মধ্যে কি কি অংশ রয়েছে, তো সেগুলি আমরা জানি। মুখ কোথায় খুলবে? মুখগহ্বরের মধ্যে, তাই তো? বাকাল ক্যাভিটি, যেটা থেকে এখানে মাউথ গিয়ে বাকাল ক্যাভিটিতে খুললো, সেখান থেকে সেটা লিড করবে বা সেখান থেকে জন্ম নেবে, ঠিক আছে? ইসোফেগাস, বা যেটাকে আমরা বলি গলবিল, না, ইসোফেগাস যখন আসবে, ইসোফেগাস কি দিয়ে খুলবে? ইসোফেগাস গলবিলের মাধ্যমে খুলবে। তো গলবিলের মাধ্যমে বা ফ্যারিংস এর মাধ্যমে গিয়ে খুললো কোথায়? খাদ্যনালীতে বা ইসোফেগাসে, গ্রাস নালী যেটাকে বলি। সেখান থেকে গ্রাস নালী হচ্ছে একটা খুবই ছোট একটা টিউব প্রকৃতির, আসলে ছোট নলের মতো, ঠিক আছে? যেটা গিয়ে পরে কিসের জন্ম দিল, যেখান থেকে জন্ম নেবে হচ্ছে
পাকস্থলী, এখানে গিয়ে পাকস্থলীতে মুক্ত হবে। এবং পাকস্থলী থেকে সেটা কন্টিনিউ হবে, পাকস্থলী থেকে সেটা পরবর্তীতে আমরা যদি দেখি অন্ত্র, অন্ত্র থেকে শেষে পায়ু, তাই তো? এবং পায়ু গিয়ে লাস্টে পায়ু ছিদ্রের মাধ্যমে বাইরে মুক্ত হয়ে যাবে। তো এটাই, প্রথমে দেখো মুখ কোথায় খুললো, মুখ গহ্বরে। মুখ গহ্বর থেকে এখানে ফ্যারিংস এর মাধ্যমে অর্থাৎ গলবিলের হয়ে এটা গ্রাসনালী, গ্রাসনালী খুবই একটা ছোট নল প্রকৃতির, যেটা কন্টিনিউ করলো কি হিসেবে, পাকস্থলী বা স্টোমাক হিসেবে। এবং স্টোমাক পরে কন্টিনিউ হয় অ্যাজ অন্ত্র, তার তখন একটা ক্রাস্ট পেয়ে গেছে। এবং সেখান থেকে আলটিমেটলি রেকটা বা পায়ু, এবং সেখান থেকে বাইরে বেরিয়ে যায় হচ্ছে পায়ুতন্ত্রের মাধ্যমে, সরি পায়ু ছিদ্রের মাধ্যমে, এটাকে আমরা বলি এবং পায়ু ছিদ্রটা কি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ক্লোয়াকা। ক্লোয়াকা নিয়ে আলাদাভাবে ডিসকাশন হবে। এবার দেখো, আমি পাচন নালী বা পৌষ্টিক নালী নিয়ে কথা বললাম, এবার পাচক গ্রন্থিও কিছু রয়েছে। আমরা বলেছিলাম যে পুরো পৌষ্টিক তন্ত্রটা পৌষ্টিক নালী এবং তার সঙ্গে পাচন গ্রন্থি দিয়ে গঠিত। এবার এখানে মেইন যে গ্রন্থিটার নাম আসে সেটা হচ্ছে লিভার বা যকৃৎ। যকৃৎ কি করে? যকৃৎ সিক্রেটস বাইল, এরা বাইল বা পিত্তরস ক্ষরণ করে। যে পিত্তরস গুলো সঞ্চয় কোথায় হয়? এক্সাক্ট হিউম্যানের মতোই গল ব্লাডার বা পিত্তথলিতে। আরেকটা গ্রন্থির, পৌষ্টিক গ্রন্থি রয়েছে, পাচক গ্রন্থি রয়েছে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস, বা যেটাকে আমরা বলে থাকি অগ্নাশয়। এই অগ্নাশয় কি করে? এ কিছু পাচক, মানে অগ্নাশয় রস স্খলিত করে, প্যানক্রিয়াটিক জুস, যেগুলোর মধ্যে কি থাকে? ডাইজেস্টিভ এনজাইম, কিছু এমন উৎসেচক যেগুলি পাচন তন্ত্রে সাহায্য করে, পাচক করতে সাহায্য করে, তাই তো? এবার পুরো জিনিসটা বোঝাতে হবে, এই যে মেকানিজমটা কিভাবে এরা ডাইজেশন বা পোস্ট সবকিছু পাচন করে। তো প্রথমে খাবার যখন মুখের মধ্যে আসে, সেই খাবারটাকে ক্যাপচার করা হয়, বা খাবারটাকে যদি তুমি বোঝো যে কিভাবে খাবারটাকে এরা সংগ্রহ করে, তো খাবারটা সংগ্রহ করে এদের শরীরের মধ্যে উপস্থিত যে বাইলোব, দুই লোবযুক্ত যে টাংটা রয়েছে বা যে জিহ্বাটা রয়েছে, সেই জিহ্বার মাধ্যমে এটা প্রথমে খাদ্যটাকে সংগ্রহ করে। তারপরে খাদ্যটিকে পাচন করা হয় পাকস্থলীর মধ্যে উপস্থিত, পাকস্থলীর মধ্যে, পাকস্থলীর আন্তঃপ্রাকারের মধ্যে যে সমস্ত কিছু কোষ রয়েছে যেগুলো কি রিলিজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে পাকস্থলীয় রস, তাই তো? পাচক, পাচক রস, তাই তো? পাকস্থলী পাচক রস এবং তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটো মিলে পুরো ফুডটাকে ডাইজেস্ট করে ফেলে বা খাদ্যটাকে পাচন করে ফেলে, ঠিক আছে, খাদ্য পরিপাক করে ফেলে। এবার এই যে খাবারটা হলো, এটা কিন্তু কমপ্লিট ডাইজেস্টেড হয় না, পার্সিয়ালি ডাইজেস্টেড, অর্ধপাচিত অবস্থায় থাকে, যেটাকে আমরা বলি কাইম। এই খাবারটাকে বলা হয় অর্ধপাচিত, খাবারটাকে কি বলা হয়? কাইম, পার্সিয়ালি ডাইজেস্টেড ফুড, যেটাকে আমরা বলছি কাইম। এবার এই কাইমটা তারপরে পাকস্থলী থেকে কোথায় আসছে? ক্ষুদ্রান্তের মধ্যে, যেটা হচ্ছে ডিওডিনাম। প্রথম পার্টটা পাকস্থলীর পরে প্রথম পার্ট যেটা আসলো সেটা হচ্ছে ডিওডিনাম। ওই ডিওডিনামের মধ্যে অর্ধপাচিত খাদ্য আসার পর গল ব্লাডার, যেখানে আমরা জানি যে লিভার থেকে পিত্ত রসগুলি গিয়ে পিত্তথলির মধ্যে বা গল ব্লাডারের মধ্যে সজ্জিত হয়েছিল, সেখান থেকে সেই বাইলগুলো বা পিত্ত রসগুলি এই ডিওডিনামের মধ্যে খরিত হয়। এবং তার সঙ্গে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে যে মানে অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রসগুলো খরিত হয়েছিল, সেগুলো গিয়ে এবার এই দুটোই একসঙ্গে, ঠিক আছে, এরা ভাগ করে লক্ষ্য করো, এটা ডিওডিনাম রয়েছে, স্টমাক এখানে ফিনিশড, ঠিক আছে। তো এখানে প্যানক্রিয়াস, লিভারের ক্ষেত্রে এখান থেকে বাইল বা পিত্তরস, আর অগ্নাশয় থেকে অগ্নাশয় রস দুটো একসঙ্গে কমন বাইল ডাক্টের মাধ্যমে, অর্থাৎ কমন পিত্তনালী, সে কমন পিত্তনালী কমন বাইলেট সিবিডি যেটাকে বলে, সেটার মাধ্যমে গিয়ে ডিওডিনামের মধ্যে রিলিজ হয়। এবার ডিওডিনামের মধ্যে যখন অগ্নাশয় রস এবং তার সঙ্গে সঙ্গে পিত্তরস দুটো একসঙ্গে খরিত হলো, তারপরে সেই বাইল বা পিত্তরস গুলি কি করে, এরা ফ্যাট বা স্নেহ জাতীয় খাবারগুলিকে ইমালসিফাই করে। অন্যদিকে ইমালসিফাই মানে অবদ্রব, মনে করে অনেক বড় একটা ফ্যাট রয়েছে, তো বাইল কি করছে, সেটাকে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট, ছোট ছোট ড্রপ, তাই তো, ড্রপ হিসেবে করে দেয়, এটা অবদ্রবে পরিণত করে দেয়। যাতে কি হতে পারে, এই যে উৎসেচক গুলি রয়েছে, আমরা জানি যখন আমরা ছোট ছোট ড্রপ করি তখন ড্রপের মধ্যে সারফেস এরিয়াটা বেড়ে যায়,
তাই তো? তো বিস্তার যদি বেড়ে যায় তাহলে উৎসেচক বেশি পরিমাণে অ্যাক্ট করতে পারবে। তাহলে এটা স্নেহ জাতীয় পদার্থের উপর এটা বাইরের কাজ বা পিত্তরসের এটা কাজ হলো। আর অন্যদিকে অগ্ন্যাশয় রাজ কি করে? অগ্ন্যাশয় রাজ মেইন কাজ হচ্ছে এরা কার্বোহাইড্রেট বা প্রোটিন জাতীয় খাবারগুলিকে, শর্করা বা প্রোটিন জাতীয় খাবারগুলিকে পরিপাক করবে। ঠিক আছে, এবার ফাইনাল ডাইজেশন যেটা, যে যেটাকে আমরা বলবো একদম, যে খাবারের আমরা যেমন দেখলাম প্রথমে মুখের মধ্যে কিছুটা হয়েছিল, তারপর পাকস্থলীর মধ্যে কিছুটা, এবার ডিওডিনামের মধ্যে কিছুটা পরিপাক হলো। আলটিমেটলি খাদ্যের যে কমপ্লিট পরিপাক, যেটা সম্পূর্ণ পরিপাক, যেটা সেটা কোথায় হচ্ছে? সেটা হয় ইন্টেস্টাইন বা অন্ত্রের মধ্যে। এবং ইন্টেস্টাইনের মধ্যে যখন কমপ্লিট রূপে পরিপাক হয়ে গেল, তাহলে পরিপাক হওয়ার পরে শুধুমাত্র খাবার পরিপাক করলে তো হবে না, সেখান থেকে আমাদেরকে যে নিউট্রিশন রয়েছে, পুষ্টি রয়েছে, যে পুষ্টিটাকে গ্রহণও করতে হবে। তাই তো? সে অন্ত্রের অভ্যন্তরীণ গাছের মধ্যে ভিলাই, ভিল্লি এবং তার সঙ্গে কিছু কিছু মাইক্রোভিলি রয়েছে। মাইক্রোভিলির মতো কিছু আঙুলের মতো কিছু গঠন রয়েছে, যেই গঠনগুলি কি করে, আঙুলের মতো কিছু ভাঁজ রয়েছে, যেগুলি এই খাবার থেকে পুষ্টি সংযুক্ত করতে সক্ষম। ঠিক আছে, খাদ্য শোষণ করে নিলাম, এবার শোষণ হয়ে গেল, পরিপাক হয়ে গেল, শোষণ হয়ে গেল। তাই তো? তাহলে যেগুলো শোষিত হলো না বা অপাচ্য, অপাচ্য বা যেগুলো শোষিত হয়নি, আনঅ্যাবজর্ব এবং আনডাইজেস্টেড খাবারগুলি এবার কি হবে? সেগুলি কঠিন বর্জ্য রূপে, কঠিন বর্জ্য রূপে কোথায় চলে যায়? রেকটামে বা মলাশয়ের মধ্যে পরিচালিত হয়ে যায়। এবং সেই মলাশয় থেকে আলটিমেটলি এরা ক্লোয়াকা, মানে ক্লোয়াকা দিয়ে বেরিয়ে যায়, ক্লোয়াকার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এইটা কমপ্লিট হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। ঠিক আছে, এবার নেক্সট যে তন্ত্রের কথাটা যদি আমি বলি, সেটা হচ্ছে, তাহলে আমরা এখন কি দেখলাম? পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রের মধ্যে কি কি আসে? পরিপাক তন্ত্র যেহেতু একটা তন্ত্র, তো একের বেশি অঙ্গ আসবে। এবার এখানে একের বেশি অঙ্গ কি কি দেখেছি আমরা? মুখ, মুখ যেটাকে খুললো গলবিলে, গলবিল থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে অন্ত্র, অন্ত্র থেকে পায়ু, মলাশয়, মলাশয় থেকে পায়ু ছিদ্রের মাধ্যমে ক্লোয়াকা হয়ে বেরিয়ে গেল। এটা ছিল পরিপাক তন্ত্র, যেখানে পরিপাক, খাদ্যের পরিপাক, খাদ্যের পরিপাক শোষণ এবং তার সঙ্গে সেটার বর্জনটাও হয়ে গেল। তাই তো? ডাইজেশন, অ্যাবজর্পশন আর এক্সক্রিশন তিনটে একসঙ্গে। ঠিক আছে, এবার নেক্সট আসি কি? রেসপিরেশন বা শ্বসন তন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, শ্বাস, যার মাধ্যমে এরা শ্বাস নেয়। ঠিক আছে, তো যখন ব্যাঙেরা স্থলের মধ্যে থাকে তখন আলাদা ভাবে, আর যখন এরা জলের মধ্যে থাকে তখন আলাদা ভাবে। এদের যে শ্বসন প্রক্রিয়া, দুটো প্রক্রিয়া আলাদা, এদের শ্বাস নেওয়ার মেকানিজম দুটো প্রক্রিয়া আলাদা। অর্থাৎ স্থলে এরা বিভিন্ন পদ্ধতিতে এবং জলের মধ্যে এরা বিভিন্ন পদ্ধতিতে শ্বাস নিয়ে থাকে। কিভাবে এটা যদি এক্স্যাক্টলি ভালো করে বলি, তো জলের মধ্যে এদের যে ত্বক রয়েছে, সেই ত্বকটা কি করে? শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে। যেই এই শ্বসন প্রক্রিয়াতে আমরা কি বলে থাকি? এই শ্বসন প্রক্রিয়াতে আমরা বলে থাকি কিউটেনিয়াস রেসপিরেশন বা ত্বকীয় শ্বসন। এবার আহ ডিজলভড অক্সিজেন, তাই তো, যে জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন গুলো রয়েছে, সেই অক্সিজেন গুলো কি হয়? জলের মাধ্যমে, তাই তো, সেই অক্সিজেন গুলি এই ত্বকের মাধ্যমে ডিফিউশন প্রক্রিয়ায় বা ব্যাপন পদ্ধতিতে জলে দ্রবীভূত অক্সিজেন গুলো ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে। আর যে সমস্ত এক্সক্রিটেড থাকে যেমন CO2, সেটা কি হয়? বেরিয়ে যায়। ঠিক আছে, কিন্তু স্থলের মধ্যে যখন এরা থাকে, তাহলে জলের মধ্যে এরা ত্বকের মাধ্যমেই করে থাকে, ত্বকের শ্বাসঙ্গ হিসেবে কাজ করে এবং ত্বকীয় হোসেন দেখা যায়। স্থলের ক্ষেত্রে এদের যে বাকাল ক্যাভিটি রয়েছে বা যে মুখগহ্বর রয়েছে, যে মুখগহ্বরের মধ্যে এদের মুখগহ্বর বা বাকাল ক্যাভিটি, ত্বক বা স্কিন এবং তার সঙ্গে ফুসফুস, এরা সবাই মিলে রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে। কোথায়? যখন এরা ল্যান্ডে থাকছে বা জলে, স্থলের মধ্যে রয়েছে। তো রেসপিরেশন বাই লাংস যখন ফুসফুসের মাধ্যমে শ্বসন হয়, সেই ঘটনাটাকে বলা হয় পালমোনারি রেসপিরেশন। তাই তো? বা যেটাকে আমরা বলতে পারি যে ফুসফুসের শ্বসন। তাই তো? এবং ফুসফুস কি? তোমাদের বলি, হোয়াট ইজ
পালমোনারি রেসপিরেশন আমি বললাম যে ফুসফুসের মাধ্যমে মেইনলি হয়, এটা হচ্ছে লাংসের মাধ্যমে হয়। হোয়াট ইজ লাংস? যে না, লাংস বা ফুসফুস হলো এক জোড়া, এখানে দেখো, এখানে দেখো ফুসফুস দেখানো হয়েছে, এই যে লাংস, তো হোয়াট ইজ লাংস? এরা হচ্ছে এক জোড়া পিঙ্ক কালারের। যদি তুমি ডাইসেক্ট করে দেখো, যদি আমরা কেটে দেখি একটা ব্যাংকে, তো কি কি রঙের দেখতে পাবো? অ্যাপিয়ার কিরকম হবে? পিঙ্ক রঙের বা গোলাপি বর্ণের। গোলাপি বর্ণের থলির মতো দেখতে একজোড়া ফুসফুস থাকে এদের শরীরে, ঠিক আছে? এবং এটা কোথায় থাকে? শরীরের যদি দেখি, শরীরের ঊর্ধ্বাংশের দিকে অবস্থিত। এটা যদি বডি হয়, বডির উপরের পার্টের দিকে রয়েছে, ঠিক আছে, ঊর্ধ্বাংশে অবস্থিত। এবং বাতাস যখন শরীরের মধ্যে, যখন শরীরের মধ্যে যদি বলি এয়ার কিভাবে এন্টার করে, তো বাতাস শরীরের মাধ্যমে নাসারন্ধ্রের মাধ্যমে, নস্ট্রিলস বা নাসারন্ধ্র যেগুলো রয়েছে, সেই নাসারন্ধ্রের মাধ্যমে বায়ু প্রথমে মুখগহ্বরে প্রবেশ করে বা বাকাল ক্যাভিটিতে প্রবেশ করে, নাসারন্ধ্রের মাধ্যমে মুখগহ্বরে প্রবেশ করে, সেখান থেকে সেটা কোথায় চলে যায়? ফুসফুসে গেছে, ঠিক আছে। এবার যখন মনে করো এরা শীত ঘুম বা গ্রীষ্ম ঘুমের মধ্যে, স্থলের মধ্যেই যখন এরা কোথাও মাটি খুঁড়ে একদম গভীরের মধ্যে বসবাস করছে, শীত ঘুম বা গ্রীষ্ম ঘুমে, সেই সমস্ত কন্ডিশনে এদের যে শ্বসন প্রক্রিয়া বা শ্বাসের বিনিময়, গ্যাসীয় বিনিময়, সেটা কিভাবে হয়? সেটা মেইনলি হয় ত্বকের মাধ্যমে। তাহলে তখন কোন টাইপের রেসপিরেশন দেখতে পাবো? কিউটেনিয়াস রেসপিরেশন বা ত্বকীয় শ্বসন। তাই তো, বোঝা গেছে? তাহলে এখন অব্দি আমরা কি কি দেখলাম? দুটো পার্ট দেখলাম। এক হচ্ছে এদের পরিপাকতন্ত্র, আর হচ্ছে শ্বসন তন্ত্র। পরিপাকতন্ত্র যেটার মাধ্যমে এরা পাচন করছে, যে সমস্ত খাবার আসছে, খাবারগুলিকে পরিপাক করা, সেটাকে শোষণ করা এবং তারপর সেটাকে বের করে নেওয়া। এবং এখানে লক্ষ্য করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি মাউথ, মাউথ দেখানো হয়নি তো, মাউথ, তারপরে বাকাল ক্যাভিটি বা মুখগহ্বর, এবং সেখান থেকে এই যে গল ব্লাডারটা এদিকে দেখে নেওয়া হচ্ছে, গল ব্লাডার বা গল বিলের মাধ্যমে গিয়ে খুললো কোথায়? গ্রাসনালীতে। গ্রাসনালী থেকে সেটা কন্টিনিউ হলো অ্যাজ দ্য পাকস্থলী, পাকস্থলী অন্ত্র, রেকটাম বা মলাশয়, সেখান থেকে ক্লোয়াকার অ্যাপারচার বা ক্লোয়াকা দিয়ে বাইরে বেরিয়ে গেল। এবং এট দ্য সেম টাইম আমি যদি রেসপিরেটরি অংশ থেকে, রেসপিরেটরি এখানে শুধুমাত্র লাংস বা ফুসফুসকে দেখানো হয়েছে, তার সঙ্গে ভালো করে যদি লক্ষ্য করি, স্কিন যে রয়েছে, স্কিনটা যে ময়েস্ট, তাই তো, এই যে এদের সাথে সাথে একটা ত্বক রয়েছে, এই ত্বকেরও একটা সিগনিফিকেন্স রয়েছে, যে যখন এরা শীত ঘুম বা গ্রীষ্ম ঘুম করে, সেই সময় এদেরকে শ্বাস নিকাশি বিনিময়ে সাহায্য করে। এবং এট দ্য সেম টাইম যখন এরা জলের মধ্যে বসবাস করে, জলের মধ্যে এই ত্বকের মাধ্যমেই কি হয়? গ্যাসের বিনিময় হয়ে থাকে, ঠিক আছে। তো অলরেডি দুটো পার্ট হয়ে গেল। এবার নেক্সট যদি আমরা দেখি, সেটা কি? সেটা হচ্ছে সংবহন তন্ত্র বা ভাস্কুলার সিস্টেম বা সংবহন তন্ত্র। এবার আমরা বলেছিলাম যে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কিন্তু, সরি, বিভিন্ন পর্বগুলির মধ্যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম সংবহন তন্ত্র অর্থাৎ হচ্ছে কিভাবে শরীরের মধ্যে বিভিন্ন গ্যাস এবং পুষ্টিয় দ্রব্যগুলি কিভাবে সংবহন হচ্ছে। প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ট্রাকিয়া, সরি, প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওদের জাইলেম ফ্লোয়েম রয়েছে। তো আমাদের ক্ষেত্রে কি রয়েছে? আমাদের ক্ষেত্রে কিছু সংবহন তন্ত্র রয়েছে। সেই সংবহন তন্ত্রের ক্ষেত্রে আমরা সার্কুলেটরি সিস্টেম দেখেছিলাম, বিভিন্ন পর্ব রয়েছে, যেমন আর্থ্রোপোডা, সন্ধিপথ, অঙ্গুরিমাল এবং কর্ডাটা, এই দুটির মধ্যেই শুধুমাত্র বদ্ধ প্রকৃতির সংবহন তন্ত্র দেখা যায়। এবার যেহেতু ব্যাং বা উভচর প্রাণীরা ভার্টিব্রাট বা মেরুদণ্ডীর মধ্যে আসে, মেরুদণ্ডী পর্ব কর্ডাটায় আসে, এবং কর্ডাটার মধ্যে তাহলে কি বদ্ধ সংবহন তন্ত্র রয়েছে। তাহলে সেক্ষেত্রে ব্যাঙের ক্ষেত্রে আমি যে সংবহন তন্ত্রটা পাবো, সেটা কিরকম হবে? ক্লোজ টাইপের। এবার ক্লোজ টাইপের যখন বললাম আমি বদ্ধ প্রকৃতির, তাহলে বদ্ধ প্রকৃতির কথার অর্থ হচ্ছে যে এদের ক্ষেত্রে যে রক্ত সংবাহিত হচ্ছে, সেটা সবসময় একটা আহ সবসময় কি রয়েছে? পাইপের মধ্যে, সবসময় নালীর মাধ্যমে পরিবাহিত হচ্ছে। এরকম নয় যে কখনো গিয়ে খোলা স্পেসের মধ্যে কোথাও গিয়ে খুলে গেল রক্ত, এরকম নয়। আমরা দেখবো যে অন্যান্য প্রাণী যাদের ওপেন টাইপ রয়েছে, তাদের ক্ষেত্রে একটা গহ্বরে গিয়ে খুলে যায়, সেখানে ডাইরেক্টলি কোষ বা যেগুলো কোষগুলি রয়েছে, কোষগুলি ডিরেক্টলি রক্ত বা লিম্ফ্যাটিক দিতে থাকে, তার সঙ্গে তার সংস্পর্শে আসে এবং সেখান থেকে বিনিময়। এখানে এরকম কিছু নয়। এখানে এরা সবসময় প্রথমে শিরা, তাই তো, শিরা, ধমনী, ক্যাপিলারি, তাই তো, ক্যাপিলারির মাধ্যমে এরকম সবসময় রক্ত কি থাকে? নালীর মধ্যেই আহ বর্জিত থাকে, মানে বাইন্ডেড থাকে। তো এইটা হচ্ছে ক্লোজ টাইপের, এবং ক্লোজ টাইপ হওয়ার কারণে এটা খুব কার্যকরী, কারণ এর মাধ্যমে আমরা কন্ট্রোল সিস্টেমটা বেশি পাই, সংবাদতন্ত্রটাকে নিয়ন্ত্রণ করাটা আরো বেশি সহজ হয়ে যায়। ওকে। তো ব্যাঙের ক্ষেত্রে শুধুমাত্র ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এখানে আমরা যে শুধু ভাস্কুলার সিস্টেম রয়েছে, তার সঙ্গে লিম্ফ্যাটিক সিস্টেম বা যেটাকে আমরা বলি লসিকা তন্ত্র উপস্থিত, তাই তো। তাহলে উন্নত মানের সংবহন তন্ত্র, যেটা হচ্ছে বদ্ধ প্রকৃতির সংবহন তন্ত্র, তার সঙ্গে এদের লসিকা তন্ত্র উপস্থিত। এবার রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি থাকে? সেগুলো হচ্ছে হৃৎপিণ্ড, রক্তবাহ,
এবং রক্ত। লসিকা তন্ত্রের মধ্যে আসে লসিকা, লিম্ফ চ্যানেল বা লসিকার বাহুগুলি এবং লিম্ফ নোড বা লসিকা গ্রন্থিগুলি। ঠিক আছে। হোয়াট ইজ দ্য হার্ট? অ্যাজ আমাদের যেরকম শরীরে সেরকমই হার্ট হচ্ছে বা হৃৎপিণ্ড হচ্ছে একটা পেশিবহুল অঙ্গ, যেটা কোথায় অবস্থিত? বডির আপার কোয়াড্রেন্ট, তাই তো? তাহলে বডি ক্যাভিটির ঊর্ধ্বাংশের দিকে, দেহ গহ্বরের ঊর্ধ্বাংশে উপস্থিত। এবং এর মধ্যে তিনটে চেম্বার পাবো আমি, এক্স্যাক্টলি যে দেখি তিনটে চেম্বার, দুটো অলিন্দ এবং একটা নিলয়। ঠিক আছে। এবং এই পুরো শরীরটা যদি দেখি, এটা একটা মেমব্রেন দিয়ে বা একটা আবরণী দিয়ে আবৃত থাকে, যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। ঠিক আছে। আচ্ছা, এবার এদের শরীরের যে ডান অলিন্দ যেটা রয়েছে, ডান অলিন্দের মধ্যে একটা ত্রিকোণাকার গঠন থাকে, যেটাকে আমরা বলি সাইনাস, সরি ট্রায়াঙ্গুলার, হ্যাঁ, সাইনাস ভেনোসাস নামে একটা অংশ রয়েছে, যেটা কি করে, যেখান থেকে মেজর ব্লাড ভেসেলস অর্থাৎ আহ, যে সমস্ত মহাশিরাগুলো রয়েছে, সেই মহাশিরাগুলোর মাধ্যমে আগত রক্তগুলি এই সাইনাস ভেনোসাস নামে ত্রিকোণাতি অংশ দিয়ে গ্রহণ হয়। এবং নিলয়ের কাজ কি? নিলয়টা অঙ্কদেশে অবস্থিত, ভেন্ট্রাল সাইডে অবস্থিত। এবং ভেন্ট্রাল সাইড বা অঙ্কদেশের মধ্যে রয়েছে ভেন্ট্রিকল। ঠিক আছে। এবং ভেন্ট্রিকলটা একটা স্যাক লাইক, মানে একটা থলির মতো অংশ, যেটা হচ্ছে কোনাস আর্টেরিওসাস। ঠিক আছে, এরকম দেখা যায়। এবং কোনাস আর্টেরিওসাসের মতো থলি অংশের মধ্যে গিয়ে খুলে যায় নিলয়। ঠিক আছে, তাহলে আমি যদি ভালো করে দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি যে এদের শরীরে এরকম একটা অংশ রয়েছে, ত্রিকোণাকৃতি, একটা ত্রিকোণাকৃতি অংশ রয়েছে, ত্রিকোণাকৃতি একটা অংশ রয়েছে। সেখান থেকে গিয়ে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম, তারপরে রয়েছে নিলয়। আর নিলয়ের পরে রয়েছে, কি বলো, নিলয়ের পরে রয়েছে একটা কোনাস আর্টেরিওসাস নামে অংশ। ঠিক আছে, যেটা কি কোনাস আর্টেরিওসাস খুলে গেল। এবার সেই কোনাস আর্টেরিওসাস থেকে রক্ত কি হয়, অন্য অন্য অংশগুলিতে ধমনির মাধ্যমে ছড়িয়ে পড়ে। আবার সেই রক্তগুলি, যখন দূষিত রক্তগুলি শিরার মাধ্যমে বিভিন্ন অংশ থেকে আবার কোথায় আসবে? সাইনাস ভেনাস এবং সাইনাস ভেনাস অলিন্দ, অলিন্দ থেকে আবার নিলে। তো এই একটা ইনকমপ্লিট সার্কুলেশন এদের ক্ষেত্রে দেখা যায়। এবার একটা স্পেসিফিক এবং একটা আহ শিরাগুলি কি করে, দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ড নিয়ে চলে আসে। এবার ব্যাঙের যকৃৎ এবং অন্ত্র, একইভাবে বৃক্ক বা দেহের যে নিম্নাশয়ের অঙ্গ মধ্যে রয়েছে, সেগুলোর মধ্যে শিরার একটা বিশেষ সংযোগ দেখা যায়। এই তো এদের যে ভেনাস সিস্টেম রয়েছে, সেই নিম্নাংশের পার্ট গুলো যেমন বৃক্ক, যকৃৎ, অন্ত্র, এদের মধ্যে একটা স্পেশাল কানেকশন দেখা যায়। শিরাগুলির মধ্যে একটা স্পেশাল কানেকশন দেখা যায়। ঠিক আছে। এবং যদি আমি যদি যখন এটা যকৃৎ বা অন্ত্রের মধ্যে উপস্থিত, সেটাকে বলা হয় হেপাটিক পোর্টাল সিস্টেম। আর বা তুমি বলতে পারো সেটাকে কি, হেপাটিক পোর্টাল তন্ত্র। আর যখন বৃক্ক যেটার সঙ্গে ইনভলভ, তখন সেটাকে বলা হয় রেনাল পোর্টাল সিস্টেম বা রেনাল পোর্টাল তন্ত্র। ঠিক আছে। এবার ব্লাড, তাহলে হার্ট হয়ে গেল। হার্টের পরে আসলো যে ব্লাড, রক্ত। রক্তের মধ্যে কি থাকবে? আবার সেই রক্তের মধ্যে প্লাজমা এবং রক্তকোষ। ঠিক আছে। রক্তকোষগুলো কি কি রয়েছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল, লিউকোসাইট, সেরকমই প্লেটলেট বা অনুচক্রিকা। ঠিক আছে। আরবিসি। এবার এদের ক্ষেত্রে আরবিসি কিন্তু এরকম নয় যে নিউক্লিয়াস বিহীন। এদের ক্ষেত্রে নিউক্লিয়াস উপস্থিত আরবিসির মধ্যে, এবং তার মধ্যে আরেকটা রেড কালার পিগমেন্ট থাকে, যেটাকে বলে হিমোগ্লোবিন। ঠিক আছে। লিম্ফ বা লসিকার কথা যদি বলি, তো লসিকা রক্তের থেকে একটু ডিফারেন্ট হয়, এবং ইট ল্যাক্স ফিউ প্রোটিন অ্যান্ড আরবিসি। এবং লসিকার মধ্যে প্রোটিন অনুপস্থিত, এবং তার সঙ্গে সঙ্গে রোহিত রক্তকণিকাও অনুপস্থিত, যার কারণে এরা লাল বর্ণের হয় না, এদের বর্ণটা বর্ণহীন হয়ে থাকে এরা। ঠিক আছে। রক্তের কাজ কি? রক্তের মধ্যে আরবিসি রয়েছে, যারা গ্যাসের পরিমাণ সাহায্য করে, আদার প্লাজমা রয়েছে, আমাদের নিউট্রিয়েন্ট, ওয়াটার, এই সমস্ত জিনিসগুলোকে রক্ত কি করে পরিবহন করে বিভিন্ন স্পেসিফিক অংশগুলিতে, দেহের বিভিন্ন অংশে পৌঁছে দিতে সাহায্য করে। ঠিক আছে। এবং এই সার্কুলেশনটা কিভাবে সক্ষম হয়? সেটা হচ্ছে এই পেশিবহুল হৃৎপিণ্ডের মাধ্যমে। হৃৎপিণ্ড প্রত্যেকবার পাম্প করে, রক্ত পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়, আবার রক্ত সেখান থেকে কালেক্ট হয়ে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছায়, আবার সেখান থেকে ছড়িয়ে পড়ে। তো এই একটা ঘটনা রয়েছে সংবহন তন্ত্রের এটা। এবং সবসময় আমরা দেখছি রক্ত কি হয়েছে, রক্ত বাহের মধ্যে পরিণত হচ্ছে, এটা একটা বদ্ধ প্রকৃতির সংবহন তন্ত্র এখানে দেখা যায়। আর লিম্ফ্যাটিক সিস্টেম বা লসিকা তন্ত্রে সেরকম কিছু নেই। লসিকা তন্ত্রের মধ্যে লসিকা, লসিকা বাহ এবং লসিকা গ্রন্থি দেখা যায়। লসিকাগুলির মধ্যে প্রোটিন এবং লোহিত রক্তকণিকা অনুপস্থিত, যেটা
আমাদের রক্তের মধ্যে দেখতে পেতাম। রক্তে এবং লসিকার মধ্যে এই একটা ডিফারেন্স এদের উপস্থিত। ওকে, দ্যাটস অল ফর টুডে। ফ্রম টুমরো কন্টিনিউ।